সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের প্রতি দোয়া এবং আশীর্বাদ থাকলো। আজকে যে বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ডি ব্লক মৌলের একটা সর্বশেষ গ্রুপ। তোমরা এটা জানো যে ডি ব্লকের মৌলগুলো সাধারণ সংকেত হচ্ছে N-1, D1 to 10, NS2। অর্থাৎ এই সূত্রের মাধ্যমে ডি ব্লক মৌলগুলোকে সিরিজে বিভক্ত করা যায়। অর্থাৎ n এর মান যদি 4 হয় তাহলে ডি হবে 3D, অনুরূপভাবে 5 হলে 4D এবং 6 হলে 5D, 7 হলে 6D এবং n এর মান যদি 2 হয় তাহলে 2D, 1D এগুলোর কোনো অস্তিত্ব নেই। আব্ব নীতি অনুসারে এবং কোয়ান্টাম থিওরিতে 2D এবং 1D কোনো স্থান নেই, অস্তিত্ব নেই। অতএব 3D থেকে ডি এর অস্তিত্ব পাওয়া যায়। অর্থাৎ n এর মান যখন 4, 5, 6 এবং 7 তখন ডি মৌলগুলো অর্থাৎ পর্যায় সারণী 5 থেকে ডি মৌলগুলোর অবস্থান শুরু হয়। আবার n- যখন 2, F1 to 14 এবং n-1, D1 to 10, NS2 তখন n এর মান যখন 6 তখন 4F, অর্থাৎ 6 নম্বর পর্যায় থেকে F এর অস্তিত্ব পাওয়া যায় এবং 7 হলে 5F। এই 3F এবং 2F এর কোয়ান্টাম থিওরি অনুযায়ী কোনো অস্তিত্ব নেই। কাজেই F এর অস্তিত্ব পাওয়া যাবে 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়ে এবং ডি এর অস্তিত্ব শুরু হবে 4 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 3D, 4D, 5D, 6D এই সিরিজের অন্তর্ভুক্ত ডি ব্লক মৌলগুলো। এবং তাকে এই সূত্র দ্বারা, এই সূত্রের সাহায্যে বা এই ফর্মুলার সাহায্যে তাদেরকে অবস্থানটা জানা যায়। এবং আরো জানো তোমরা, গ্রুপ ওয়াইজ যখন গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত এই সমস্ত গ্রুপে এর ডি গুলো বসবাস করে। তো আমরা আজকে সর্বশেষ যেটা গ্রুপ, এর আগে আমি পর্যায়ক্রমে তোমরা দেখে নিও 3 থেকে 11 পর্যন্ত এই গ্রুপগুলো আমি আলোচনা করেছি গ্রুপ কেমিস্ট্রিতে। আজকে আলোচনা করব সর্বশেষ গ্রুপটা, অর্থাৎ গ্রুপ 12। এই গ্রুপ 12 এর মৌলগুলোকে মনে রাখার একটা টেকনিক আছে। সে টেকনিকটা হলো ZCM। এই গ্রুপ 12 এ 3টি মৌলের অস্তিত্ব পাওয়া যায়, অর্থাৎ গ্রুপ পর্যায় সারণী 7 যে মৌলটা, এটা রেডিও অ্যাক্টিভ মৌল, যদিও 12 নম্বর গ্রুপে, কিন্তু 7 নম্বর পর্যায়টা এখনো পূর্ণাঙ্গভাবে এই মৌলগুলো আমাদের কাছে বিজ্ঞান জার্নালের জন্য খুব একটা পূর্ণাঙ্গভাবে আসে নাই। কাজেই ZCM এই 3টা মৌলের আমরা শুধু 12 নম্বর গ্রুপে মনে রাখার চেষ্টা করব। জেড থেকে হচ্ছে জিঙ্ক, আর সি থেকে হচ্ছে ক্যাডমিয়াম, আর এম থেকে হচ্ছে মার্কারি। তো মার্কারি ল্যাটিন নাম হচ্ছে হাইড্রাগ্যারাম, সুতরাং এটাকে Hg হিসাবে প্রতীক লেখা হয়। এখন এই জেড হলো 4 নম্বর পর্যায়ের মৌল, আর এটা 5, এটা 6, আর 7 নম্বর পর্যায়ের মৌলটা আমরা এখনো আমাদের কাছে
পূর্ণাঙ্গ ভাবে আসেনি, ওটা রেডিও অ্যাক্টিভ মৌল, সেটা আলোচনা করা দরকার নেই। তো এই তিনটা মৌল আমরা ZCM দ্বারা মনে রাখলাম। এখন এই মৌলগুলো যে 12 নম্বর গ্রুপে আছে, এটা কেমন করে আমরা মনে রাখবো? 12 নম্বর গ্রুপ মানেই হচ্ছে তার বাইরের স্তরে 12টি ইলেকট্রন। তো আমরা যখন এখানে 4 নম্বর গ্রুপ, তখন আমরা 4s2 আমরা দেব। আমরা আগে থেকে জানি যে S ব্লকে দুটো ইলেকট্রন এখানে চলে যাবে, এবং 4 নম্বরটা শুরু হয় কার্বন যে নিষ্ক্রিয় গ্যাস আছে 18, এই 18 পর থেকে তাহলে 18, 19, 20 এইভাবে, তাহলে এটা হলো ইলেকট্রন 12টা করে, এটা নিশ্চয়ই D10, তাহলে 12টা ইলেকট্রন হয়ে গেল 4s2 3D10, অতএব 12 নম্বর গ্রুপের মৌল। তাহলে এটা লিখবো আমরা অনুরূপ ভাবে 5, এটা লিখবো আমরা অনুরূপ ভাবে 5s2, এটা লিখবো আমরা 6s2, এটা লিখবো 6s2। আর ডির বেলায় দিব, এটা অবশ্যই দিব তাহলে 4D10, আর এটার বেলা দিব 5D10। কিন্তু এখন এর পারমাণবিক সংখ্যাটা কত হতে পারে? তাহলে 18 পরে 20, 10, 30, তাহলে এটা পারমাণবিক সংখ্যা 30। এটা হইল তাহলে 48, কেননা 30-এর সঙ্গে 18 যোগ করলে 48 হয়। এছাড়াও এটা ক্রিপ্টন, এই ক্রিপ্টন যে আছে নিষ্ক্রিয় গ্যাস, এর পর থেকে 5 নম্বর পর্যায়টা শুরু হয়। অনুরূপ ভাবে এটা শুরু হয়, 6 নম্বরটা শুরু হয় জ্যাননের পর থেকে 54 থেকে, অর্থাৎ 5 নম্বরটা ক্রিপ্টন থেকে শুরু হয়, আর 6 নম্বরটা জ্যাননের পর থেকে শুরু হয় 54। তাহলে এটা 36 এর পরে এগুলো যোগ করলে 48 হয়। এটার বেলায় দেখো এই 54 এর সঙ্গে এগুলো যোগ করলে কিন্তু হয় না। আবার আমরা জানি যে 6 নম্বর পর্যায়ে আমরা এই যে 4f আছে, তাহলে 4f 14। এখন আমরা এগুলো যোগ করলে এটা পাবো আমরা 80, অর্থাৎ 54 এর সঙ্গে এগুলো যোগ করলে এটা পারমাণবিক সংখ্যা 80। এভাবে আমরা 5, 6 এই তিনটা মৌল ZCM, জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারি, এদের পর্যায় সারণীতে কোন পর্যায়ে আছে এবং তাদের ইলেকট্রন বিন্যাসটা পূর্ণাঙ্গ ভাবে আমরা বলতে পারবো, এবং সেগুলা 12 নম্বর গ্রুপে আছে তার প্রমাণ কি, এবং ইলেকট্রন বিন্যাসটা কেমন করে আমরা পাবো, সেটা কেনই বা 12 নম্বর গ্রুপে রাখা হইলো। এছাড়াও এই জিঙ্ক তড়িৎ প্রলেপনের জন্য ব্যবহার হয়, খুব উপকারী মৌল। ব্যাটারিতে, ব্যাটারি শিল্পে বিভিন্ন ধাতু নিষ্কাশনে জিঙ্কের অবদান আছে, দস্তা যেটাকে বলা হয়। আমরা এক জিনিসের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য গ্যালভানাইজিং করে রাখি, প্রলেপন। আর ক্যাডমিয়াম এটা একটা উপকারী মৌল, তবে এর বিষক্রিয়া খুব ভয়াবহ, অর্থাৎ সীসার সঙ্গে মিশ্রিত যে ব্যাটারি ব্যবহার করা হয় বা অন্যান্য ব্যাটারিতে ব্যবহার করা হয় ক্যাডমিয়াম, এর বর্জ্য পদার্থগুলো যখন মাটিতে এবং পানিতে মিশে যায়, তখন সেখান থেকে জলজ প্রাণীর মাধ্যমে মানুষের দেহে আসলে মানুষের কিডনি এবং ক্যান্সার পর্যন্ত, কিডনি নষ্ট হয়, ক্যান্সার পর্যন্ত রোগ হতে পারে। এছাড়াও এই ক্যাডমিয়াম 1970 সালে জাপানে ইতাই নামে একটা রোগ, যে রোগটা জ্বালা যন্ত্রণা করে ঠোঁট এবং মুখ এবং ত্বক, এবং শেষে অন্ধত্ব ও স্মৃতিশক্তি লোপ পায়, এই ক্যাডমিয়াম থেকে সেটার উৎপত্তি। এছাড়াও ক্যাডমিয়াম যদি শরীরে প্রবেশ করে, বিশেষ করে মাটি থেকে তামাক গাছের মাধ্যমে এটা আমাদের শরীরে প্রবেশ করতে পারে, অর্থাৎ যে কোনো উপায়ে ক্যাডমিয়াম যদি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে, তাহলে এর ভয়াবহতা প্রচুর।
এবং বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছে তামাক থেকে ক্যাডমিয়ামের শরীরে ঢোকার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এই ক্যাডমিয়াম থেকে প্রস্টেট ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার ইত্যাদি হওয়ার সমূহ সম্ভাবনা। এছাড়াও ক্যাডমিয়ামের আরো একটা ভয়াবহ রূপ হলো শরীরে প্রবেশ করলে আমাদের হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম দ্বারা গঠিত, এই ক্যালসিয়ামটাকে অপসারণ করে হাড়ের মধ্যে প্রবেশ করে হাড়কে ভঙ্গুর করে দেয়। এবং আমরা জিঙ্ক যে আমাদের শরীরে খাবার জন্য ওষুধ হিসাবে ব্যবহার করি, ওই এনজাইমের মধ্যে জিঙ্ক অপসারণ করতে পারে ক্যাডমিয়াম, করে সেখানেও একটা ভয়াবহ অবস্থার শরীরের মধ্যে সৃষ্টি করতে পারে। এবং বৈজ্ঞানিকরা গবেষণায় দেখেছে 1 গ্রাম যদি ক্যাডমিয়াম শরীরে প্রবেশ করে তাহলে সেটাই মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। এছাড়াও যেটা মার্কারি, এটা আমাদের তোমরা জানো, মার্কারি মানে পারদ। এর ব্যবহার বায়ুমণ্ডলের চাপ, আবহাওয়া চাপ নির্ণয় করে পারদের ব্যবহার আছে, থার্মোমিটারে পারদের ব্যবহার আছে। এছাড়াও এই মার্কারিও ব্যাটারি শিল্পে ব্যবহার করা হয়। এটা কোনো ক্রমে মাটির সঙ্গে মিশে গেলে এটাও জলজ প্রাণীদের মধ্যে পানির অণু, মাটির অণুবীজের মাধ্যমে, ব্যাকটেরিয়ার মাধ্যমে মিথেনের সঙ্গে বিক্রিয়া করে বিষক্রিয়া সৃষ্টি করে এবং শরীরে অত্যন্ত ভাবে আমাদের শরীরে বমি বমি ভাব, বেদনা, হাড়ের ভঙ্গুরতা ইত্যাদি বিভিন্ন অসুবিধা সৃষ্টি করতে পারে। এবং 1953 সালে জাপানে একটা রোগ আবিষ্কার হয়েছে মার্কারি খাদ্য শৃঙ্খলে ঢোকার কারণে। সেই রোগটার নাম দিচ্ছে মিনামাতা। অর্থাৎ মিনামাতা দ্বীপ অঞ্চলে মানুষ সেখানে মার্কারি উপস্থিতিতে খাদ্যদ্রব্যের মধ্যে উপস্থিতি পায় এবং সেই রোগটা সেখান থেকে, এই মিনামাতা রোগটি মার্কারি থেকে হয়। কাজেই একটা কথা আছে যে ফার্স্ট এলিমেন্ট অফ ইচ গ্রুপ, মানে প্রত্যেকটা গ্রুপের প্রথম মৌলটা ইজ ট্রেমেন্ডাস টাইপ, অর্থাৎ ব্যতিক্রম ধর্মী। অর্থাৎ পরিবারের প্রথম সন্তানটা একটু ব্যতিক্রম ধর্মী হয়। প্রত্যেকটা গ্রুপের এটা সাদৃশ্য দেখা যায়, মিল দেখা যায়। যেমন এখানে জিঙ্ক এর কারোর সঙ্গে কোনো মিল নেই, অথচ একই গ্রুপে তারা বসবাস করে। এটা হলো গ্রুপের ফার্স্ট এলিমেন্ট। ওরকম প্রত্যেকটা গ্রুপের প্রথম মৌলটা একটা ট্রেমেন্ডাস টাইপ, ব্যতিক্রম ধর্মী। বাকিগুলোর সঙ্গে একসঙ্গে একই গ্রুপে বসবাস করলেও তাদের সঙ্গে তাদের সামঞ্জস্য তার খুবই কম ধর্মের দিক দিয়ে, অথচ তারা একই গ্রুপে বসবাস করে। উভয়ে তাদের 12টা ইলেকট্রন, উভয়ে তাদের ডি ব্লক মৌল এবং উভয়ে তাদের 12 নম্বর গ্রুপে অবস্থান করতেছে, কিন্তু ব্যতিক্রম তাদের জিজ্ঞের সঙ্গে অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য। ওই জন্য বলা হয় ফার্স্ট এলিমেন্ট অফ ইচ গ্রুপ, প্রত্যেকটা গ্রুপের প্রথম সদস্যটা এই যে ট্রেমেন্ডাস টাইপ, অর্থাৎ ব্যতিক্রম ধর্ম। অর্থাৎ পরিবারের বাপের প্রথম সন্তান একটু ব্যতিক্রম ধর্মী হয় এবং বাপের সবচেয়ে ছোট সন্তান এটা খুবই মেধা সম্পন্ন। বিশ্বের অনেক বৈজ্ঞানিকরা, নামি দামি গুণীরা, তারা সবচেয়ে পিতার ঘনিষ্ঠ সবচেয়ে ছোট সন্তান। এই জন্য বলা হয় প্রথম সন্তানটা ব্যতিক্রম ধর্মী। ফার্স্ট এলিমেন্ট অফ ইচ গ্রুপ ইজ ট্রেমেন্ডাস টাইপ। যাই হোক, এই গেল 12 নম্বর গ্রুপ সম্বন্ধে মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা। এই আলোচনা তোমাদের যদি ভালো লাগে তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও, এবং যদি কোথাও তোমাদের অসামঞ্জস্য মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করিও, লাইক দিও, তাহলে আমাদের এই কাজের একটা উদ্দীপনা সৃষ্টি হয়। তোমরা এটা পড়ে নিশ্চয়ই উপকৃত হবে এবং এখান থেকে অনেকগুলো তোমাদের এমসিকিউ পরীক্ষা থাকতে পারে। যেমন কোন মৌলটি তড়িৎ প্রলেপনে ব্যবহার হয়, সেটা হলো জিঙ্ক। মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে বা বিভিন্ন বুয়েট এবং ভর্তি পরীক্ষায়। আবার ইতাই ইতাই অসুখ
ইটাই ইটাই, ETAI, ETAI, ইটাই ইটাই। ইটাই ইটাই অসুখটা কোন মৌলের কারণে হয়? সেটা হলো ক্যাডমিয়াম। আর মিনামাতা, এই মিনামাতা কোন মৌলটির জন্য হয় এই অসুখটি মিনামাতা? সেটা হলো মিনামাতা। এই মিনামাতা অসুখটি কোন মৌলের জন্য হয়? সেটা হলো মার্কারির জন্য হয়। আর ক্যাডমিয়ামের জন্য এই ইটাই ইটাই অসুখটি হয়। এবং ক্যাডমিয়াম ভীষণ দূষণীয় পদার্থ, মৌল। আরেকটা এখানে সবচেয়ে ইন্টারেস্টিং এমসিকিউ আছে, এই মৌলগুলো সবাই ধাতব পদার্থ, কিন্তু ধাতব পদার্থ মানে হলো কঠিন, কিন্তু এই কঠিনের মধ্যে একটা স্বাভাবিক তাপমাত্রা, একটা তরল পদার্থ, সেটা হলো মার্কারি বা পারদ। এটা স্বাভাবিক অবস্থায় লিকুইড, এটা স্বাভাবিক অবস্থায় লিকুইড। অর্থাৎ ধাতুগুলোর মধ্যে কোন পদার্থটি তরল, সেটা হয়তো অনেক অপশন থাকবে, তার মধ্যে মার্কারি মনে রাখতে হবে। কাজে এখানে এমসিকিউ, বড় প্রশ্ন, সব দিক দিয়ে মোটামুটি ভাবে তোমাদের লেভেলে এগুলো অনেক আরো আলোচনা আছে, তোমরা বড় হলে আরো বেশি আলোচনা জানতে পারবে। তোমরা শুধু তোমাদের লেভেলে যতগুলো সীমাবদ্ধতা আছে এর মধ্যে আমি থাকলাম। তোমাদের সকলকেই ধন্যবাদ।